শাহজালালে অগ্নিকাণ্ডে $1 বিলিয়ন ক্ষতির শঙ্কা বিজিএমইএর। সব অভিযোগের তদন্ত চলছে জানিয়েছেন বিমান উপদেষ্টা। 7 দিনের 3 ভয়াবহ আগুন নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। দেশে একের পর এক আগুনে গভীর শঙ্কায় জাতি, বলেছেন রিজভী। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। তার খণ্ডিত বক্তব্য প্রচারের অভিযোগ। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই অভিযোগ এনসিপির। শাপলা না দেয়ায় আইনগত ব্যাখ্যা দাবি। কোনো দল বা ব্যক্তির কাছে জবাবদিহির সম্ভাবনা নাকচ ইসির। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির দাবিতে মাঠের কর্মসূচি অব্যাহত জামাত সহ সমমনা দলগুলোর। জামাতের পিয়ার আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। এমপিওভুক্ত শিক্ষকদের 5% বাড়ি ভাড়া অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের। প্রত্যাখ্যান শিক্ষকদের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়াবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই আগুনে পোশাক ও স্বাস্থ্য খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে ওঠা সকল অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রবিবার দুপুরে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন শেষে তথ্য জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 24 ঘন্টা পরেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও তা নির্বাপনের জন্য শনিবার সকাল থেকেই অগ্নিকাণ্ড স্থলে পানি ছিটিয়েছেন ফায়ার ফাইটাররা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বিকল্প হিসেবে 3rd টার্মিনালে রাখা হবে আমদানি পণ্য। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়, সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এদিকে কার্গো ভিলেজের সামনে এসে ভিড় করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিটা প্রায় 10-15 কোটি টাকার নিচে হবে না, আরও বেশি হতে পারে। যেটা আমরা কীভাবে রিকভারি করব, বায়ারকে কীভাবে কনভিন্স করব। স্টক সমস্যা হবে, প্রোডাক্ট আনঅ্যাভেলেবিলিটিতে সমস্যা হবে, প্রোডাক্ট সাপ্লাইতে সমস্যা হবে, যার কারণে স্বাস্থ্য খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে আগুন লাগার কিছু কারণও বলেন তারা। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি কন্টিনিউ থাকা উচিত, তো বিগুণে থাকা উচিত, সেটা তো আমরা দেখি নাই। কিছু না হলেও ফায়ার সার্ভিসের একটা অফিস থাকা উচিত এয়ারপোর্টে, শুধু এয়ারপোর্টের জন্য, সেটা আমরা দেখি নাই। তারপরে এখানে আগুন যে কোনো মুহূর্তে লাগতে পারে, রাতে লাগতে পারে। এটা দিনে লাগছে, রাতে লাগলে কি হইতো। ক্ষতি পুষিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। গত কয়েকদিনে চট্টগ্রামের ইপিজেড সহ একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে কার্গো ভিলেজে লাগা এই আগুনে প্রশ্ন উঠেছে, এটা কি প্রশাসনিক দুর্বলতা, নাকি গাফিলতি, নাকি নিরাপত্তার ঘাটতি? সব কিছু মিলিয়ে জনমনের সন্দেহ, এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত নাশকতা। যদিও তদন্ত কমিটি তাদের সেই রিপোর্ট বস্তুনিষ্ঠ না দেয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা পুনরাবৃত্তি রোধ করা মুশকিলই হবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আগুন তো সম্পূর্ণ নিভেছে, কিন্তু অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে?
যেবা যদিও আপনি ইতিমধ্যেই শুনেছেন যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি ২৭ ঘন্টা পরে যে ব্রিফিং করেছিলেন গণমাধ্যমের উদ্দেশ্যে যে পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন, কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট তারা কিন্তু নির্বাপনের কাজ করছে এবং আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এবং পুরোপুরি নির্বাপনী যেই ব্যবস্থাটা সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। যদিও আগুন লাগার পর প্রায় 30 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও এই ধোঁয়ার কুণ্ডলী দেখলেই বোঝা যায় যে আসলে ভিতরে কি অবস্থা। এবং এই যে কার্গো সেকশনে যে আগুন লাগার ঘটনা, সেই ঘটনায় কিন্তু পুরো বিশেষ করে যেখানে আমদানি করা পণ্য আসে সেই পুরো এলাকা কিন্তু পুড়ে গেছে। আমরা প্রশ্ন করেছিলাম ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে যে আপনারা এই আগুন বিস্তৃতি রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি এড়াতে পেরেছেন, বা এই আমদানি করা পণ্য যেখানে রাখা হয় সেই এলাকাটি আদৌ কোনো রক্ষা করা গেছে কিনা, এটির কিন্তু আসলে সদুত্তর মেলেনি। অর্থাৎ তার মানে এটি স্পষ্টই বোঝা যায় যে এই কম্পার্টমেন্টের পুরো এলাকাটাই কিন্তু ইতিমধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং ফায়ার সার্ভিস থেকে এটিও বলা হয়েছে যে এখানে যেহেতু বিরাট এলাকা ধরে স্টিল স্ট্রাকচার ছিল এবং ছোট ছোট কম্পার্টমেন্ট করে সেটার ভিতরে পণ্যগুলো রাখা ছিল, যে কারণে সেখানে আগুন পৌঁছাতে অনেকটা বেগ পেতে হয়েছে এবং যে কারণেই কিন্তু অনেক বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে। এবং এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু সহসাই নিরূপণ করা সম্ভব নয়। এটি কিন্তু দায়িত্বশীল একাধিক ব্যক্তি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখানকার বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যারা রয়েছেন তারা যেমন বলেছেন, একই সঙ্গে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলেছেন, একই কথা কিন্তু বিমান বাহিনীর কর্মকর্তারাও বলেছেন। অর্থাৎ কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে নিরূপণ করতে আরও অনেক বেশি সময় লাগবে। যদিও এইখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনেক পণ্য আমদানি করা হয়, সেই আমদানি করা পণ্য মানুষের ধারণা যে 1 বিলিয়নেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এছাড়া এই বিমানবন্দর সচল করার জন্য, বিশেষ করে কার্গো ফ্লাইট ওঠানামার জন্য এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত এই আমদানি করা কার্গো সেগুলো। মহিব, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। রবিবার বিকেলে কার্গো ভিলেজে 8 নম্বর গেটে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, কার্গো ভিলেজে আগুন নেভানোর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যবস্থাপনা ছিল না। এই স্থাপনায় স্টিলের অবকাঠামোর পাশাপাশি ছোট ছোট কম্পার্টমেন্ট থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। কলামের ভেতরে ফাটল ধরেছে, স্থাপনা অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ জানিয়ে তাজুল ইসলাম আরও বলেন, কেমিক্যাল পুড়ে অন্য একটি এজেন্ট তৈরি হয়েছে, তবে পরিবেশের কিছুটা ক্ষতি হলেও সেটি বেশি উদ্বেগের বিষয় নয়। জানান, প্রায় 27 ঘন্টা পর আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে 4টি ইউনিট রাখা হয়েছে। এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে। আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। সাম্প্রতিক সময়ে দেশের ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে 7 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা জানান, এই কমিটির সদস্য সংখ্যা পরবর্তীতে 12 থেকে 14 জনে উন্নীত হতে পারে। আগামী কমিটি নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুক আজম বলেন, আগুনের ঘটনায় নাশকতা আছে কিনা কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেত কিনা তা তদন্তের পর জানা যাবে। জানান, অগ্নি নির্বাপনে সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে। উপদেষ্টা বলেন, আগুনের সূত্রপাত হতে পারে এই ধরনের ঘটনায় প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে। সীমাবদ্ধতা আছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। তো এটার একটা কোর কমিটি গঠন করা হয়েছে। এটা সদস্য 7 সদস্য বিশিষ্ট। এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে। বহু কিছু আছে যে এই ধরনের ঘটনাগুলো পরিপূর্ণভাবে তদন্ত করার মতো আমাদের কাছে যথার্থ টেকনিক্যাল নো হাউ নাই। তো এইগুলি সম্পর্কে আমাদের সীমাবদ্ধতাও আমরা পর্যালোচনা করেছি। আমরা আশা করছি যে আমরা একটা
পরিচ্ছন্ন আমরা রিপোর্ট পাবো এদের কাছ থেকে 5 তারিখের মধ্যে। এক সপ্তাহের ব্যবধানে 3টি ভয়াবহ অগ্নিকাণ্ড। দেশের স্পর্শকাতর এলাকা চট্টগ্রাম ইপিজেড ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেগেছে আগুন। এসব ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম রক্ষা করতে আগুনের উৎস চিহ্নিত করে এর পুনরাবৃত্তি ঠেকাতে হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। গেল মঙ্গলবার মিরপুরের একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম, বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিইজেড এর একটি ভবন এবং শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। একদিন পরপর এক সপ্তাহের মধ্যে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড আর আগুনের ধরন বিবেচনায় প্রশ্ন উঠছে এর নেপথ্যের কারণ নিয়ে। শাহজালাল এয়ারপোর্টে 2 দিন আগে তারা ইন্টারন্যাশনাল ওই যে কার্গো ভিলেজের সার্টিফিকেট পেয়েছে। তাহলে সার্টিফিকেট কোন ভিত্তিতে পেল, কার আঘাত বা পেলে পরে কার আঘাত লাগলো? 16টা ইজাদারকে এখানে বাদ দেওয়া হয়েছে এবং কোন গ্রুপ এখানে কাজ করতেছে, এখানে কিন্তু দলীয় গ্রুপ কিন্তু কাজ করে বিভিন্ন ইয়েতে। এবং এখানে যে ইকুইপমেন্টটা আছে এই ইকুইপমেন্ট নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা এগুলো কিন্তু আপনি নিয়ে আসতে হবে। তারপরে যারা এখানে জিনিসপত্র নিয়ে আসছে তাদের ব্যাংক স্টেটমেন্টটা নিতে হবে, ইন্স্যুরেন্স স্টেটমেন্ট নিতে হবে। এমনও হইতে পারে যার ঋণ খেলাপি ছিল, ওইটাকে কাভার আপ করার জন্য সে এটা করতে পারে। অনেকে হলো যে এখানে হলো ইন্স্যুরেন্স গেমের জন্য হইতে পারে, সে হয়তো 1 লাখ টাকার জিনিস আনছে, সে হয়তো 1 কোটি টাকার সে করতে পারে। ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করবে, যার প্রভাব পড়বে অর্থনীতিতেও। বহির্বিশ্বে কিন্তু এই ধরনের ক্রমাগত আগুন লাগা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এই যে আগুন হওয়াটা, এটা কিন্তু খুব ভালো কোনো মেসেজ বহন করে না। ইমেজের দিক থেকে ডেফিনেটলি আমাদের ব্যবসায়িকভাবে তো ক্ষতি হয়েছেই, সেই সাথে ইমেজের ক্ষতিটা আরও অনেক বেশি হবে। যদি কোনো ইস্যুস থেকেও থাকে, নাশকতা বা অন্য কোনো যেগুলো সাসপেক্ট করা হচ্ছে, আমরা সেটা উড়াই দিব কেন? আমাদের অ্যাটলিস্ট সামনে যাতে না হয়, সামনে যাতে আমরা কন্ট্রোল করতে পারি। এসব অগ্নিকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে আগুনের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনায় জাতি গভীর শঙ্কায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একের পর এক আগুন লাগার ঘটনা কেবল কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলেছে। যে অগ্নি প্রজ্বলন, এটা কি করে সম্ভব? এই জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা যাচ্ছে যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা, এটা সবাইকে চিন্তা করতে হবে, এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের একটি ঘটনা হতে পারে। মানে রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা, সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময়, তো কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে আংশিক কাট করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানান তিনি। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য তার। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের সরগোলের বিষয়ে পরিষ্কার করতে রবিবার সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানিত করতেই বলেছেন, কোনো জুলাই যোদ্ধা এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই।
এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে, আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করাতে এ ধরনের প্রশ্ন তুলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণ অভ্যুত্থান হয়েছে। মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি প্রক্রিয়ার বিষয়। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া, যেগুলো আমরা একমত হয়েছি বা কেউ কেউ গণভোটের তারিখ নিয়ে হয়তো বিভিন্ন রকমের প্রস্তাব আছে, এগুলো প্রক্রিয়া, কিন্তু বাস্তবায়ন হবে। পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে, সেই জন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি। আচ্ছা, আমি পাল্টা প্রশ্ন করি, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? গণতান্ত্রিক চর্চা, এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি। রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলবে, জনমত তৈরি করার চেষ্টা করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। এই দাবির জন্য তো আমরা জীবন দিয়েছি। সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা একই সূত্রে গাথা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না বলে জানান সালাউদ্দিন আহমেদ। সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটি দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস পায় না এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। জানান, এর আইনি ব্যাখ্যাও চাইবেন তারা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির কাছে নয়। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিন রবিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করে এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সংলাপ শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের জানান, প্রতীক বরাদ্দ সহ সুষ্ঠু নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা হয়েছে। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে ইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলেও মন্তব্য তার। মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে। কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা, আমার ইচ্ছা হইল সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব। প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই বলে আবারও জানান এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রবাসী ভোটের নামে ইসি কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা 15 বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল। তো এই যে তারা এই গনিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই এই গনিমতের মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসেবে ভাগ করেছে। এদিন দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, তাদেরকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা না দিয়ে কাউকে খুশি করতে চাইছে। হুঁশিয়ার করেন, ইসিকে দেখাতে হবে কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাবে না। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না,
আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। একই দিনে সিলেটে সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী কাউকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কোনো বিতর্কিত লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান দলের পক্ষে সনদে সই করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে আশ্বাস পাওয়ার পরই গণফোরাম স্বাক্ষর করল। ৭২-এর সংবিধানের মূল ৪ নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐক্যমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, যারা স্বাক্ষর করেননি তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়ন আদেশ জারি ও আইনি ভিত্তি দিতে গণভোটের কাজ বাকি রয়ে গেছে। কবে হবে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। সেজন্য জুলাই সনদ স্বাক্ষরের পরও জামাত ও সমমনা দলগুলো মাঠের কর্মসূচি দিয়েছে বলে জানান তিনি। সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি যে গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে। এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে, কবে আদেশ জারি হবে, কবে গণভোট হবে, এটা নিষ্পত্তি তো এখনো হয়নি। এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি ভিত্তি দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। জামাতের কথিত পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিআর আন্দোলনের ইস্যু তোলা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল। এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল এনসিপি। কিন্তু জামাত ও তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৫% বাড়ি ভাড়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনে অটল শিক্ষক কর্মচারীরা। তারা জানিয়েছেন, বাড়ি ভাড়া 20% সহ অন্যান্য দাবি না মানলে তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সরকারের সামর্থ্য বিবেচনা করে বাড়ি ভাড়া 5% মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। রিপোর্ট ইমরুল কায়েসের। 5% হারে বাড়ি ভাড়া দেওয়ার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। বাড়ি ভাড়া 20% হারে দেওয়ার দাবিতে অনড় রয়েছেন তারা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 8ম দিনের মতো আন্দোলন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
ফার্স্ট পার্সনের নামে একটা প্রতারণা বলবো আমি, এবং শিক্ষক সমাজের প্রতি এটা একটা দুর্ব্যবহার বলবো আমি রাষ্ট্রীয়ভাবে। 20% বাড়ি ভাড়া 1% কম হলে আমরা শহীদ মিনার ত্যাগ করব না। আমাদের 20% বাড়ি ভাড়া মানতে হবে। আমরা মাস্টার্স পাস করে 12,000 টাকা বেতনে কিভাবে এই যুগে চলা সম্ভব? আমাদের বিশ্ব শিক্ষক দিবসে যখন আমাদের 500 টাকা বাসা ভাড়া দিয়েছে তখনই আমাদের মন খারাপ হয়ে গেছে। এদিকে সরকারের দেয়া বাড়ি ভাড়া মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার। শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন। অন্যদিকে দাবি আদায় বিকেলে ভুকা মিছিল করেছেন শিক্ষকরা। এ সময় হাইকোর্ট মাজার এলাকা প্রদক্ষিণ করেন তারা। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। মিছিল শেষে শহীদ মিনারে আবারও অবস্থান নেন শিক্ষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আইনি তথ্য বাড়ানো এবং গোয়েন্দা তথ্যের স্বল্পতা খতিয়ে দেখার দাবি করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতারা। 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় অস্পষ্টতা দূর করে সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া জুলাই যোদ্ধাদের দায় মুক্তি এবং শহীদ ও নিহত পরিবারকে সর্বোচ্চ সহায়তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সিপিজেড, তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং 16 জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। আগেও কোনো ঘটনা নাই, পরেও কোনো ঘটনা নাই, হঠাৎ করে এসে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা। নোট অফ ডিসেন্ট রেখেছে। 1 নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। পরিবেশ উপদেষ্টা জানান, পর্যটকরা সেন্ট মার্টিনে রাত যাপন করতে পারবেন কিনা সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 9 মাসের জন্য বন্ধ থাকে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ, যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত। সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। কারণ এবারের রেগুলেশনটা যেমন ট্যুরিজম মিনিস্ট্রি টিকেটিংটা রেগুলেট করবে, তাদের ওই অ্যাপটা প্রস্তুত হবে, তারপরে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারবো। চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি ও পণ্যবাহী গাড়ির গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন C&F মালিক ও শ্রমিকরা। শুধু পণ্যবাহী গাড়ির গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে 3 দিন ধরে গাড়ি চালাচ্ছেন না কন্টেইনার পরিবহনকারী, প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা। ফলে বন্দরে সাময়িক অচল অবস্থা তৈরি হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ডিপো বা অফডকের ট্রেলার চলছে। চট্টগ্রাম বন্দরে 15 অক্টোবর থেকে 41% বাড়তি মাশুল কার্যকর নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তার উপর ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয় 230 টাকা। ফলে ক্ষুব্ধ হয়ে কন্টেইনার পরিবহনে ব্যবহৃত ট্রেইলার চালানো বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। এদিকে মাশুল বৃদ্ধি সহ একই দাবিতে 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন C&F মালিক ও শ্রমিকরা। ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাহজালালে অগ্নিকাণ্ডে $1 বিলিয়ন ক্ষতির সংখ্যা বিজিএমইএ এর সব অভিযোগের তদন্ত চলছে জানিয়েছেন বিমান উপদেষ্টা। 7 দিনে 3 ভয়াবহ আগুন নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। দেশে একের পর এক আগুন, গভীর শঙ্কায় জাতি, বলেছেন রিজভী। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। তার খণ্ডিত বক্তব্য প্রচারের অভিযোগ।
নির্বাচনের রিমোট ইসির হাতে নেই অভিযোগ এনসিপির, শাপলা না দেওয়ার আইনগত ব্যাখ্যা দাবি, কোনো দল বা ব্যক্তির কাছে জবাবদিহির সম্ভাবনা নাকচ ইসির। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির দাবিতে মাঠের কর্মসূচি অব্যাহত জামাত সহ সমমনা দলগুলোর। জামাতের পিয়ার আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। এমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া অনুমোদন অর্থ মন্ত্রণালয়ে, প্রত্যাখ্যান শিক্ষকদের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।